এখন বাড়িতে রান্না চারুই করে। অন্য সব কাজ করার জন্য দুজন মহিলা আছে, তারা এসে করে দিয়ে যায়। সকালে এসে সুমিতা দেবী জানালেন যে ইলিশ মাছটা বেগুন দিয়ে করতে হবে, কিন্তু তখনই রূপার মুখ দিয়ে বেরিয়ে গেল, কিন্তু দিদি যে বেগুন খেতে পারে না, দিদির যে অ্যালার্জি আছে বেগুনে। রান্নার মলিনাদি যে বলে গেছিলেন, তাহলে দিদির জন্য কি আলাদা করে ইলিশ ভাপা করব মা? তোমাকে কি আমি সেটা করতে বলেছি? যেটা বলেছি শুধুমাত্র সেটাই করবে। বেশি কথা কিন্তু আমি পছন্দ করি না। সবাই খেতে বসেছে সকালে। দুই ভাই শৈবাল ও মলয় আর রূপা সকালে হালকা ব্রেকফাস্টই করে, কিন্তু একটু ভারী খাবার টিফিনে নিয়ে যায়। সকালে ডাইনিং টেবিলে তিন ভাই বোন আর সুমিতা দেবী ব্রেকফাস্ট করছিল, আর চারু সবার টিফিন গোছাচ্ছিল। শৈবাল একদমই পছন্দ করে না চারু তার টিফিন গোছাক। দিদি রয়েছে বলে কিছু বলতেও পারছে না শৈবাল। আগে তো মলিনাদি গোছাতো, আর এখন তাকেও ছাড়িয়ে দিয়েছে সুমিতা দেবী। মলয়ের টিফিনও গুছিয়ে দিচ্ছে চারু, কিন্তু তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই, বরঞ্চ সে খুশি। তার বৌদি ভাই তার জন্য টিফিন গোছাচ্ছে বলে শুধু রূপার টিফিন চারু চাইলেও গোছাতে পারছে না। এক তো সুমিতা দেবীর করা নিষেধ, আর দ্বিতীয়ত রূপা নিজেই পছন্দ করে না তার কাজ অন্য কেউ করে দিক। এই যে চারু রান্না করছে, তারপর সবাইকে খেতে দিচ্ছে, এতেও ঘোর আপত্তি রূপার। কিন্তু কিছু বলতে গেলে হয়তো সুমিতা দেবী অশান্তি শুরু করবে, আর যেটার ভয় রূপা আজীবন পেয়ে এসেছে। শৈবাল টিফিন গোছানোর সময় খেয়াল করলো চারু বেগুন দিয়ে করা ইলিশ মাছের ঝোল একটা টিফিনে দিল, আর কিছু ভাজা ভুজিও সঙ্গে কিছু ফল। সেটা দেখে তৎক্ষণাৎ শৈবাল প্রশ্ন করে বসলো, কি ব্যাপার? বেগুন দিয়ে ইলিশ মাছ হয়েছে দেখলাম, আর তেমন কিছু রান্না হয়নি? সুমিতা দেবী বলে উঠলেন, না, আর কি রান্না হবে এত সকালে? এইটুকু রান্না করতেই তো সময় চলে যায়। আর তোরা তো বেগুন দিয়ে ইলিশ মাছ ভালোই খাস, তাহলে এত কথা কিসের? আমরা ভালো খাই ঠিক আছে, কিন্তু দিদি তো বেগুন খেতে পারে না। তা জানা সত্ত্বেও এই মেয়ে আর কিছু রান্না করেনি। দিদি তাহলে খাবে কি দিয়ে? রূপা তখন ব্যাপারটা সবই বুঝতে পেরেছে। এসবই সুমিতা দেবীর চাল তাকে জব্দ করার। কিন্তু এখন যদি কোনো কিছু না বলে, তাহলে মেয়েটার কথা শুনতে হবে বিনা কারণে। তখন সে বলে ওঠে, কি হচ্ছে কি শৈবাল? ও এইটুকু সময়ের মধ্যে আর কি বা রান্না করবে? ও হয়তো জানে না। একদিন আমি ঠিক খেয়ে নেব, একদিন খেলে কিছু হবে না। শৈবাল আর মলয় খেয়ে অফিসে বেরিয়ে গেছে। ওদের অফিস একটু দূরে। রূপা আধ ঘন্টা পরে বেরোবে স্কুলের উদ্দেশ্যে। রান্নাঘরে গেল রূপা টিফিন গোছাতে। বেগুন খেলে সত্যি তার ভীষণ অসুবিধা হয়। ভাইকে তো বলে দিল খেয়ে নেবে, কিন্তু সে কিছুতেই নিতে পারবে না। তাহলে ভীষণ ভুগতে হবে অ্যালার্জির কারণে। আজকের দিনটা ওই ভাজাভুজি দিয়ে ঠিক চালিয়ে নিতে পারবে রূপা। ঠিক এমন সময় সেখানে উপস্থিত হয় চারু। একটা ছোট টিফিন বক্স এগিয়ে দেয় রূপার দিকে। দিদি ভাই, এর মধ্যে অল্প ইলিশ ভাপা রয়েছে, তোমার জন্য আমি তাড়াহুড়ো করে বানিয়েছি, জানি না কেমন হয়েছে, একটু কষ্ট করে খেয়ে নিও। রূপা বুঝলো এই রান্নাটা চারু লুকিয়ে করেছে। এই প্রথম মলিনাদির পরে তার জন্য কেউ এত যত্ন করে রান্না করেছে। রূপার মনে হচ্ছে এক্ষুনি জড়িয়ে ধরে চারুকে, কিন্তু না, সেটা করলে তো চলবে না। যে বাহ্যিক গাম্ভীর্য সে বয়ে নিয়ে চলেছে, সেটা সে কিছুতেই খোয়াতে পারবে না। আর তাছাড়া কারোর প্রতি সে আর দুর্বল হতে চায় না। যাদের যাদের সেই জীবনে নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসেছিল, তারা সবাই তার জীবন থেকে চলে গেছে। আর সেই কারণেই ভাইদের থেকেও সে ইচ্ছা করেই দূরত্ব বজায় রেখে চলে। তাই সে কোনো কথা না বলে বক্সটা নিয়ে সেখান থেকে চলে গেল। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই দেখেছে সুমিতা দেবী, আর তাই সে রাগে গজগজ করতে লাগলো, এত সাহস ওই মেয়ের! আমার পিঠ পিছে এইসব চলছে! আজ ওর একদিন কি আমার একদিন! রূপা বেরিয়ে যাওয়ার পর যা নয় তাই বলে অপমান করলেন সুমিতা দেবী চারুকে। কেন সে লুকিয়ে লুকিয়ে রান্না করলো ওই মেয়ের জন্য? এরপর যদি সে এমন করে, তাহলে তাকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা তিনি নিজেই করবেন। কিন্তু চারু তখনকার মতো মাথা নাড়ালেও এরপর থেকে রূপলেখার বিরুদ্ধে সে একটা কাজও করেনি। আর তাই সে আস্তে আস্তে সুমিতা দেবীর চক্ষুশূল হয়ে উঠতে লাগলো। শৈবাল তো তার দিকে ফিরেও পর্যন্ত তাকায় না। সে ঘুমিয়ে যাওয়ার পর হয়তো ঘরে ঘুমোতে আসে, তাও সোফায়।
অনেকবারই জেগে থেকে ঘুমের ভান করে দেখেছে চারু বাইরে লিভিং রুমে বসে ল্যাপটপে কি সব কাজ করে, তারপর ধীরে ধীরে এসে সোফায় শুয়ে পড়ে। এদিকে রূপাও তার সাথে তেমন কথা বলে না দরকার ছাড়া। আর মলয় তো সারাদিন বাড়ি থাকে না বললেই চলে। একটা মানুষ নেই এই বাড়িতে যার সাথে দুটো কথা বলবে চারু। এই কি ছিল তার কপালে? আগে চারু শুধু বাড়ির রান্না করতো, কিন্তু ইদানিং সুমিতা দেবী হয়তো চারুর উপরে রাগ করে দুজন মহিলাকে ছাড়িয়ে দিয়েছে, তাই এখন সব কাজই একা চারুরই করতে হচ্ছে। কষ্ট হলেও চারু এতে খুব খুশি, অন্তত সারাদিন ব্যস্ত তো থাকে, না হলে তো সারাদিন শাশুড়ির মুখ শুনে দিন চলে যেত। এখন আবার নতুন নাটক শুরু করেছে চারুর শাশুড়ি মা। চারুর নামে মিথ্যে মিথ্যে কথা বলে শৈবালকে। কি হবে মিথ্যে কথা বলে? সেই মানুষটি এমনিতেই তো চারুকে স্ত্রী বলে স্বীকার করে না। এইগুলো বলে নতুন কি আর হবে সেটাই বুঝে পায় না চারু। কিন্তু হ্যাঁ, একটা লাভ হয়েছে শাশুড়ি মায়ের। ইচ্ছে করে এমন কাজ চারুকে দিয়ে করায় যাতে শৈবাল খারাপ ব্যবহার করে চারুর সাথে, আর সেটা দেখে সুমিতা দেবী খুব মজা পান। কিন্তু রূপা সামনে থাকলে সুমিতা দেবী এই কাজ করার থেকে বিরত থাকেন। এইভাবে দেখতে দেখতে প্রায় একটা বছর কেটে গেল। চারু অনেকটাই নিজেকে অভ্যস্ত করে নিয়েছে এই জীবনের সাথে। কিন্তু একদিন তার শাশুড়ি মাকে সে বলতে শুনলো, বড় ছেলে শৈবালকে সে বলছে, আমি সত্যিই বড় ভুল করে ফেলেছি রে বাবু। ওই মূর্খ গেও মেয়েকে তোর বউ করে এনে, তুই যদি রাজি থাকিস বাবা, তাহলে তুই ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দিতে পারিস, কেউ তোকে কিচ্ছু বলবে না। ওকে কিছু পয়সা আমি দিয়ে দেব, তাই নিয়েও কোথাও চলে যাবে। এই কথা শুনে চারুর হাত পা কাঁপছিল যেন। ওকে ডিভোর্স দেবে শৈবাল? তাহলে ও কোথায় যাবে? ও তো এই শহরের কিচ্ছু চেনে না। ওকে কেউ ভালো নাই বা বাসুক, দুবেলা দুমুঠো খেতে তো পারছিল, মাথার উপরে একটা ছাদ তো ছিল, কিন্তু ডিভোর্স দিয়ে দিলে তখন ও কোথায় যাবে? শাশুড়ি মায়ের কথার উত্তরে কি বলছে শৈবাল তাকে শুনতেই হবে। তোমার কথাটা বলতে একটু বাধছে না মা? ছি, তুমি কি মানুষ? হ্যাঁ, ওই মেয়েকে আমি কোনোদিনও মেনে নেব না এটা ঠিক, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও তো আমি বিয়েটা করেছি, তাও তোমার ইচ্ছেতে। আর সেই তুমি এমন কথা বলছো? আমার জীবনটা তো নষ্ট করেই দিয়েছো ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে। এখন ওর সাথে ডিভোর্স করিয়ে দিয়ে ওই মেয়েটার জীবনটাকেও নষ্ট করতে চাইছো? তোমার কথা অনুযায়ী ওর কোনো যাওয়ার জায়গা নেই। বাপের বাড়ি থেকেও ওকে আর কেউ ফিরিয়ে নেবে না, তাহলে মেয়েটা যাবেটা কোথায়? শেয়াল কুকুরে তো ছিঁড়ে খাবে ওকে। আর তোমাকেও কি বলছি মা, তুমি তো এইসব বুঝেও না বুঝে থাকো। তোমার সাথে কথা বলতেও আমার রুচিতে বাধে। তুমি এখনই আমার ঘর থেকে বেরিয়ে যাও, আমার আর কিছুই ভালো লাগছে না। কত যে শান্তি লাগছে মনে চারুর, সেটা যে চারু কাকে বোঝাবে? তার স্বামী তাকে ভালো নাই বা বাসুক, তার কথা যে ভেবেছে এটাই যে তার কাছে অনেক। সেদিনের পর থেকে চারুর মনে ডিভোর্সের যে ভয় ছিল সেটা কেটে গেছে, কিন্তু তার স্বামী শৈবাল তার সাথে কোনো রকম ভালো ব্যবহার কখনো করেনি। ছোটখাটো কারণে তার সাথে সবসময় খারাপ ব্যবহার করে গেছে। ইদানিং চারু আবার লক্ষ্য করেছে বাড়িতে যেটুকু সময় শৈবাল থাকে সব সময় ফোনে কার সাথে যেন কথা বলে। চারু সামনে গেলেই সেখান থেকে ফোনটা নিয়ে সরে যায় শৈবাল। রাত্রে অনেকবারই কানে এসেছে শৈবালের ফিসফিস আওয়াজ। মাঝে মধ্যে ঘুম ভেঙে গেলে দেখতে পায় গভীর রাত্রিতে শৈবাল ব্যালকনিতে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। চারু মনে মনে ভাবে, লুকিয়ে কথা বলার কি আছে? আমাকে যে তার পছন্দ নয় সে তো আমি জানি, আর সেই কারণে তার অন্য কাউকে পছন্দ হতেই পারে। তাকে যে ডিভোর্স দেয়নি শৈবাল, এতেই তো সে কৃতজ্ঞ শৈবালের কাছে। তাই কার সাথে সে কথা বললো আর না বললো সেই বিষয়ে না চারুর কোনো কিছু বলার আছে, আর না শৈবালের চারুর থেকে কোনো কিছু লুকানোর দরকার আছে। এদিকে রূপা যত ভাবে বাড়ির কোনো ব্যাপারে সে ঢুকবে না, কিন্তু চাইলেও সে সেটা আর করতে পারছে না। দিনের পর দিন সুমিতা দেবীর অত্যাচার বেড়েই চলেছে চারুর প্রতি। যখন দেখছে চারুকে দিয়ে কোনো কার্য সিদ্ধি তার হচ্ছে না, তখন থেকে সে চারুর সাথে বিনা কারণে অশান্তি করছে। ইদানিং ঠিক মতো খেতেও দেয় না মেয়েটাকে। তাকে দিয়েই ভালো মন্দ রান্না করাবে, আর খাওয়ার সময় শুধু এক তরকারি দিয়ে তাকে খেতে দেবে। আর শৈবাল, তাকেও তো লক্ষ্য করছে রূপা। এখন তেমন একটা দিদির ঘরে সে আসে না, বাড়িতে এসে কার সাথে সব সময় ফোনে কথা বলে, আর এখন সব সময় প্রায় খারাপ ব্যবহার করে মেয়েটার সাথে। মেয়েটাও বা কেমন? এত কষ্ট অপমান সহ্য করে পড়ে রয়েছে এই বাড়িতে, আর যাবেও বা কোথায়? মামি তো তাকে মামা বাড়ি ঢুকতেই দেবে না। খুব কষ্ট হয় আজকাল এই মেয়েটার জন্য রূপার। যদি কিছু করতে পারতো মেয়েটার জন্য।
পরের দিন সকালে সবাই খেতে বসেছে, শুধু রূপা বসেনি। সে প্রত্যেক দিনের রুটিন মতো দুই ভাইয়ের টিফিন গোছাচ্ছিল। এমন সময় শৈবালের ফোনটা বেজে উঠলো। ফোনটা ছিল একটু দূরে সোফার উপরে। চারু হঠাৎ বলে বসলো, তুমি বসো, আমি ফোনটা এনে দিচ্ছি, আবার উঠবে খাবার থেকে। এই বলে চারু ফোনটা আনতে গেলে শৈবাল সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠেই এঁঠো হাত দিয়েই একটা চড় কষালো চারুর গালে। সেখানে উপস্থিত সবাই শৈবালের এই আকস্মিক ব্যবহারে যার পরনে চমকে উঠেছে। সুমিতা দেবী তো খুব খুশি হয়েছেন, আর চারু সে যেন বুঝতেই পারেনি এখনো তার সাথে এটা কি হলো। শৈবাল যে হঠাৎ এই কাজটা করে বসবে সে নিজেই ভাবতে পারেনি। চারুর প্রতি তার দীর্ঘদিনের একটা রাগ আজ না চাইতেই বেরিয়ে গেছে। তাই দিদি পাশে থাকা সত্ত্বেও সে রাগকে নিয়ন্ত্রণে আনতে পারেনি। সে শুধু মাথা নিচু করে বলল, কে বলেছে তোমায় আমার ফোন নিয়ে আসতে? নিজের সীমার মধ্যে থাকো। আর এই ব্যবহারের জন্য সরি, আমি চটটাও মারতে চাইনি, কিন্তু তুমি নিজের সীমা অতিক্রম করে ফেলেছিলে। আর বাকি কথা রূপার বলতে দেয়নি শৈবালকে। সে নিজেই তখন বলে উঠেছিল, চারু, তোর লজ্জা করে না? তোকে এত অপমান করার পরেও তুই এখানে দাঁড়িয়ে আছিস। অবশ্য তোর জন্য এটা ঠিকই আছে, যার সামান্যতম আত্মসম্মান বোধ নেই তার কাছ থেকে আর কি বা আশা করা যায়? প্রতিবাদ তো কোনোদিনও করতে পারবি না, সেই সাহসটাই তো তোর নেই। চারু রূপার কথা শুনে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে তার ঘরে চলে যায়। শৈবালও দিদির এই প্রতিক্রিয়াতে স্তব্ধ হয়ে গেছে। মলয় তো মনে মনে খুব খুশি হয়েছে। একদম ঠিক আছে রূপাদি, তুমি এরকম প্রতিবাদ করা শুরু করো। অতিবার বেড়েছে দাদার মা। বৌদি ভাই কত ভালো, তবু এরা এরকম করে। আমার তো এই কারণে এই বাড়ি থাকতে ইচ্ছা করে না। স্নেহাকে যে এই বাড়িতে নিয়ে আসবো, কি করে নিয়ে আসবো? ও বারবার বিয়ের কথা বলছে, কিন্তু এই অশান্তির মধ্যেও কি করে থাকবে? যদিও আমি ওর পাশে আছি, আমার স্নেহার সাথে যদি মা কোনো খারাপ ব্যবহার করে, আমি তো দাদার মতো চুপচাপ থাকবো না। আমাকে শৈবাল পাইনি যে নিজেই নিজের স্ত্রীর গালে হাত তোলে। এই কথা ভাবতে ভাবতে মলয় অফিসের জন্য বেরিয়ে যায়। সুমিতা দেবীও একটু সন্ত্রস্ত হয়ে আছেন। এতদিন পর রূপা এইভাবে প্রতিবাদ করলো, এখন কিছু বলতে গেলেই বিপদ। তাই সুরসুর করে সেখান থেকে সরে যান সুমিতা দেবী। শৈবাল আস্তে আস্তে দিদির কাছে এসে বলে, দিদি, আমি গায়ে হাত তুলতে চাইনি, কিন্তু ও যে আমার ফোন। থাক ভাই, আর কিছু শুনতে চাই না আমি। ঘরে বউ রেখে যে ছেলে সারাদিন অন্য কারোর সাথে কথা বলে, তার সাথে আমি কোনো কথা বলতে চাই না। শুধু যাবার আগে একটা কথা তোকে বলে যাচ্ছি, আজ থেকে চারুর সব দায়িত্ব আমার। আর চারুকে আমি এমন তৈরি করব, তুই একদিন ওকে পাওয়ার জন্য কাকুতি মিনতি করবি। এই কথা বলে রূপা সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় স্কুল থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে চারুর ঘরে যায় রূপা। দেখে চারু ব্যালকনিতে দাঁড়িয়ে কি যেন ভাবছে। চারু, ব্যস্ত আছিস? একটু কথা বলতাম। দিদিকে দেখে খুবই চমকে গেছে চারু। এই প্রথম রূপা তার সাথে সেধে কথা বলতে আসলো। না না দিদি, একদমই না, এসো না তুমি, বসো বসো, এখানে বসো। কি বলবে দিদি বলো? মন খারাপ তোর সকালের জন্য? না না দিদি, কি যে বলো, আমার মতো মেয়েদের ওইসব একটু আধটু সহ্য করতেই হয়। একটা থাপ্পড় মারবো। আমার মতো মেয়ে কি রে? সব মেয়েরই কিছু না কিছু যোগ্যতা আছে, নিজেকে কখনো ছোট মনে করবি না। চারু চুপ করে আছে। রূপা বলতে থাকে, শোন বাবু, নিজেকে এইভাবে হেরে যেতে দিস না। কতই বা বয়স তোর, এই বয়সে যদি হাল ছেড়ে দিস তাহলে কি করে চলবে সোনা? নিজেকে তৈরি কর। শুনেছি উচ্চ মাধ্যমিক পাশ করেছিস তুই, আরো পড়, কলেজে ভর্তি হ, আমি তোর পাশে আছি। এ বাবা, না না দিদি, আমি আর পড়াশোনা এখন আর করতে পারবো না। হ্যাঁ, এক সময় ইচ্ছে ছিল আরো পড়ার, কিন্তু কপালের দোষে হয়নি। কিন্তু এখন আর আমি পারবো না দিদি, সেই মনটা যে আমার চলে গেছে। সবকিছুর জন্য তো দিদি মনটাই আসল, সেটাই যদি সায় না দেয় তাহলে আমি কি করে পারবো বলো? শেষমেশ আমার জন্য তোমার সম্মান চলে যাবে। কিন্তু তুই আর কি করবি? পড়তে চাস না আর, কিন্তু তুই কি আর কিছু জানিস? আগে তেমন কিছু কি করতিস? হ্যাঁ দিদি, আমি ওই সেলাই ফোড়াই জানি, নিজের মতো করে অনেক ড্রেসও বানাতে পারি। বাহ, এ তো খুব ভালো কথা। আগে বলিস না কেন তুই? তাহলে তুই এই সেলাই শুরু করবি? কি যে বলছো দিদি, তখন তো আমি টিউশন পড়িয়ে টাকা জোগাড় করে কাপড় কিনে আনতাম, এখন আমি টাকা কোথায় পাবো? এই দিদি আছে কি করতে?
তোর যা লাগবে আমি তোকে সব দেব, তুই শুধু শুরু কর। কিন্তু দিদি, বাড়িতে সবাই, মা, ও, কেউ কি রাজি হবে? শৈবালের কিছু বলার ক্ষমতা নেই আমার বিপক্ষে। আর ওই ভদ্রমহিলা পেছনে অনেক কথাই বলবে, আমার সামনে বলার সাহস তার নেই। আমি শৈবালকে বলে মলিনাদিকে আবার আনার ব্যবস্থা করছি, তুই শুধু নিজের কাজটা মন দিয়ে করিস। আর হ্যাঁ শোন, ওই ভদ্রমহিলা অনেক কথাই তোকে শোনাবে যখন আমরা থাকবো না, তাই প্রতিবাদ করাটা শেখ। মনে রাখবি, দুর্বল জায়গায় সবাই আঘাত করে, নিজেকে শক্ত কর, দেখবি কারোর কিছু বলার ক্ষমতা থাকবে না। চারুর চোখে জল, রূপাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে আর বলছে, দিদি, আমাকে কেউ এমন করে কখনো ভালোবাসেনি। সেই কোন ছোটবেলায় মা বাবা মারা গেছে, মামা বাড়ি মানুষ, মামা চাইলেও ভালোবাসা দেখাতে পারতো না অশান্তির ভয়ে। এই প্রথম তুমি আমাকে আমার মায়ের মতো ভালোবাসা দিচ্ছ, আমি আজ খুব খুশি। থাক থাক, হয়েছে হয়েছে, এইবার ছাড়, অনেক কাজ আছে আমার। কাল স্কুল ছুটি নেব আমি, সকাল সকাল তৈরি হয়ে থাকবি, তোকে নিয়ে আমি সমস্ত জিনিস কাল কিনতে যাব। এই বলে রূপা নিজের ঘরে চলে যায়। সকাল সকাল রান্না করে তৈরি হয়ে নিয়েছে চারু। আজ আর কারোর টিফিন সে গোছায়নি, নিজের মতো খেয়ে নিয়েছে। আর সেটা দেখে সুমিতা দেবী তেলে বেগুনে জ্বলে উঠেছেন। চারুকে তিনি বললেন, তোমার সাহস কি করে হয় তুমি নিজে থেকে যা রান্না করেছো খেয়ে নিতে? আমি তোমাকে যা খেতে দেব তুমি তাই খাবে, আর এত সকালে এত সেজেগুজে আছো কেন? আমি আজ থেকে আমার মতোই খাবো। আর হ্যাঁ, আজ আমি রান্না করেছি ঠিক আছে, কিন্তু কাল থেকে মলিনা দিয়ে আসবে, সেই রান্না করবে। আর কি যেন বলছিলেন মা, সেজেগুজে আছো কেন? আমি বেরোবো এখন, দিদির সাথে কিছু কেনাকাটা আছে। আমি সেলাইয়ের কাজ করব, তার জন্য সব কিনতে যেতে হবে। সরুন মা, দেরি হয়ে যাচ্ছে আমার, সব রান্নাঘরে ঢাকা দেওয়া আছে, একটু নিয়ে খেয়ে নেবেন আপনারা। সুমিতা দেবী আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু চারু তাকে আর কথা বলার সুযোগ না দিয়েই বাইরে দাঁড়িয়ে থাকা রূপার সাথে বেরিয়ে গেল। সুমিতা দেবী বুঝতেই পারছেন না তিনি এতক্ষণ স্বপ্ন দেখছিলেন নাকি চারু সত্যি এমন কথা বলে গেল। তার মাথা ঘোরাচ্ছে, কি হবে তার এখন? তার হাতের থেকে কি সব বেরিয়ে যাবে তাহলে? শৈবাল, মলয় আর সুমিতা দেবী খেতে বসেছেন তিনজনে। সেই সময় সুমিতা দেবী বলে ওঠেন, কিরে শৈবাল, তুই নাকি কাল থেকে মলিনাকে আসতে বলেছিস রান্না করার জন্য? বউয়ের জন্য কি খুব কষ্ট হচ্ছে নাকি? বউ হাত পুড়িয়ে রান্না করছে। কি আবোল তাবোল বকছো তুমি? দিদি বলেছে বলেই আমি আসতে বলেছি, আর তাছাড়া মলিনা দিয়ে আসলেই আমার ভালো। ওই মেয়ে রান্না তো আর আমার খেতে হবে না। আর হ্যাঁ, ভালো কথা, দিদি কোথায়? দিদি তো আসলো না খেতে। আর ওই মেয়েই বা কোথায়? এখনো টিফিন গোছাতে আসলো না। মলয় তখন একটু বিদ্রুপ করে বলল, কেন দাদা ভাই, বৌদি ভাইয়ের খোঁজ করছিস কেন এখন? তুই তো এইমাত্র বললি বৌদি ভাইয়ের রান্না পছন্দ না, তাহলে তার টিফিন গোছানো পছন্দ? কি যে বলিস দাদা ভাই। আর হ্যাঁ, বৌদি ভাই রূপা দিদির সাথে বেরিয়েছে কি কেনাকাটা করতে। নতুন কি কাজ শুরু করবে বৌদি ভাই। ওই মেয়ে আবার কি কাজ করবে? কই, আমাকে তো কিছু বলেনি এই বিষয়ে কেউ। সুমিতা দেবী তখন বলে ওঠেন, খুব বার বেড়েছে কিন্তু ওই মেয়ের, এই বলে দিলাম। ওই অহংকারী রূপা ওকে সেলাইয়ের কাজ শুরু করতে বলেছে, তাই যা যা লাগবে তার জন্য আজ কিনতে বেরিয়েছে দুইজনে। তুই প্রতিবাদ কর বাবু, এখনো সময় আছে। বাড়ির বউ হয়ে ওইসব সেলাই ফোড়াই করার কি দরকার? দিদি করাচ্ছে তাহলে সব? কালী অবশ্য বলেছিল দিদি যে চারুর পাশে এরপর থেকে দিদি থাকবে, যা পারে করুক, আমার কি। এই কথা মনে মনে ভাবে শৈবাল, মুখে বলে, আমি কিছু বলতে পারবো না, ও কি করলো না করলো আমার কোনো যায় আসে না। পারলে টিফিনটা একটু গুছিয়ে দাও, আমার এমনি দেরি হয়ে গেছে। এই কথা বলে সেখান থেকে ঘরে চলে যায় শৈবাল। মলয়ও রেডি হয়ে স্নেহার সাথে ফোনে কথা বলতে বলতে বেরিয়ে যায়। এই এক মেয়ে হয়েছে, বিয়ের জন্য পুরো পাগল হয়ে গেছে, আর মলয় এত তাড়াতাড়ি বিয়ে করতে চায় না। এই নিয়ে দুজনের মধ্যে অশান্তি লেগেই আছে। যা যা একটা ব্যবসা শুরু করতে লাগবে সবই কিনে এনেছে ওরা। নিচের একটা গ্যারেজকে দোকান হিসেবে করছে রূপা চারুর জন্য। কদিন ধরে খুব ব্যস্ত রূপা আর চারু। স্কুল থেকে এসে রূপা চারুকে সাহায্য করতে চলে আসে। দেখতে দেখতে 1 মাস পেরিয়ে গেছে। নিয়মিত দোকানে বসছে চারু।
এখনো তেমন কাস্টমার আসছে না, পাড়ার দু একজন আসছে, কিন্তু যারা একবার রূপার হাতের তৈরি শাড়ি, জামা, চুড়িদার নিয়ে যাচ্ছে তারা আবার আসছে এই প্রশংসা করতে। এদিকে সুমিতা দেবী তো চারুকে অপমান করা প্রায় ছেড়েই দিয়েছে, কারণ তাকে এখন একটা কথা বললে দুটো কথা শুনিয়ে দেয় সে। শৈবালও নিজের মতো আছে, অফিস যাচ্ছে আসছে, মলয়ও তাই। সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায়। দেখতে দেখতে দুটো বছর কেটে গেছে। চারুর দোকান চারুস কালেকশন খুব ভালোভাবে পসার জমিয়েছে সমস্ত কলকাতায়। এমনকি বাইরে থেকে অর্ডার আসছে, 3জন স্টাফও রাখতে হয়েছে দোকানে, তাই কারণ সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। আর হবে নাই বা কেন? চারু যেসব জিনিস তৈরি করে পুরোপুরি তা অথেন্টিক। অনেকেই কপি করার চেষ্টা করছে কিন্তু পারছে না। চারুর নাম এখন সবার মুখে মুখে। রূপার স্কুলের সমস্ত ম্যাডামই এখন চারুর কাছ থেকে শাড়ি নেয়। চারুর জন্য রূপার গর্বে বুক ভরে ওঠে। সত্যি সে পেরেছে তার নাম রাখতে। সুমিতা দেবীও অনেকটা নরম হয়ে গেছেন। কারোর সাথেই তেমন বিনা দরকারে কথা বলেন না, সারাদিন ঠাকুর পুজো নিয়েই থাকেন। এই মানুষটি যে এতটা বদলে যাবে কেউ কোনোদিনও ভাবতে পেরেছে? চারুর দোকানে একজন স্টাফের মধ্যে শৈবালের মামা সমীর একজন। রূপার কথাতেই তাকে নিয়ে আসা হয়েছে। ভালোই বেতন পায় সে এখন। তাই রূপাদের বাড়ির একটু দূরেই একটা বাড়িতে সমীর তার স্ত্রী মালা আর বাবানকে নিয়ে থাকে। কারণ গ্রামে তেমন কাজ করতে পারছিল না সমীর, যেই কারণে সংসারটাও চালাতে পারছিল না। আর তখনই রূপা এই কাজের অফার দেয়, কিন্তু তার জন্য শহরে আসতে হবে। আর তাই এক কথাতেই রাজি হয়ে গিয়েছিল সমীররা। তাও প্রায় 6 মাস হয়ে গেল। আর শৈবাল, সে এখন মনে মনে আফসোস করছে। এই মেয়েকে সে এতটা অবহেলা করেছে, কাউকে সে এখনো এই নিয়ে কিছু বলেনি। কিন্তু সে যে আর পারছে না। 2 বছর আগে যখন পুরোপুরি ডিপ্রেসড হয়ে পড়েছিল, যে কি করবে সে জীবনে। বিয়ে করেও সে নিজে সুখী হতে পারছে না, আর মেয়েটাকেও সে সুখী করতে পারছে না। এই নিয়ে সে প্রায় পাগল হয়ে যাচ্ছিল। কাউকে বলতে পারছিল না তার মনের কথা, কাউকে না। তখন তার সে স্কুলের বান্ধবী অনন্যা তাকে কাউন্সিলিং করছিল সব সময়, যে একজন সুখী বিবাহিত নারী ও একজন খ্যাতনামা সাইকিয়াট্রিস্ট। তখন সবাই কত ভুল ভেবেছে তাকে। হয়তো ভেবেছে সে অন্য মেয়েদের সাথে সম্পর্ক রাখে, কিন্তু সে কাউকে বোঝাতে পারেনি। কলেজ জীবনের প্রেম ঋণিতা চলে যাওয়ার পর এই ভালোবাসা নামক শব্দটার প্রতি তার ঘেন্না ধরে গিয়েছিল। প্রথম দিন চারুর মুখটা দেখে তার মায়া লেগেছিল, কিন্তু সে ইচ্ছা করেই এই মায়ায় জড়াতে চায়নি। তাই অনিচ্ছা সত্ত্বেও বাজে ব্যবহার করে গেছে চারুর প্রতি। কিন্তু সেই দিন রাগের কারণে তাকে চড়টা মারা সত্যি তার উচিত হয়নি। কি যে ভুল করেছিল সে। তারপর থেকে যতবার চারু তার সামনে এসেছে ততবার সে আরো দুর্বল হয়ে পড়েছে চারুর প্রতি, কিন্তু কখনো কাউকে বুঝতে দেয়নি সে। তারপর তো কতগুলো দিন চলে গেছে। চারু জীবনে কত উন্নতি করেছে। গর্ব কি শৈবালের হয় না? হয়তো, কিন্তু কাকে গর্ব করে বলবে সে? আগে অফিসের সবাই তাকে বিয়ের কথা জিজ্ঞেস করলে এড়িয়ে যেত, হয়তো সম্মানে বাঁধত। অল্প শিক্ষিত বউয়ের পরিচয় দিতে অন্যায় কি কম করেছে শৈবাল? আর সে অল্প শিক্ষিত বউয়ের হাতে তৈরি ড্রেস দিয়েই ওদের অফিসের বার্ষিক সম্মেলনীতে র্যাম্প ওয়াক করা হয়েছিল। সবাই কত প্রশংসা করেছিল সেদিন চারুর। গর্বে বুক ভরে উঠেছিল শৈবালের। কিন্তু কি অধিকারে সে বলবে এই চারুই তার স্ত্রী? আর চারু, সে তো তার থেকে লক্ষ যোজন দূরে থাকে সব সময়। এখন চাইলেও তাকে কাছে পায় না শৈবাল। দিদি ঠিকই বলেছিল, একদিন আমি ওকে পাওয়ার জন্য কাকুতি মিনতি করব। আর মলয়, তার কি খবর? স্নেহা কি তাকে ছেড়ে রাগ করে চলে গেল নাকি? না না, তাই আবার হয় নাকি? স্নেহা যে খুব ভালোবাসে মলয়কে, কিন্তু এইবার সে বলে দিয়েছে আর 2 মাসের মধ্যে যদি সে বিয়ে না করে তাহলে সে পাহাড়ে চলে গিয়ে সন্ন্যাসিনী জীবন কাটাবে। তাই আজ সে সিদ্ধান্ত নিয়েছে সবার প্রথম বৌদি ভাইকে জানাবে স্নেহার কথা। কারণ দিদি রূপাকে সে ভীষণই ভয় পায়, তাকে বলার সাহস তার নেই। স্নেহার কথা শুনে কি যে খুশি হয়েছে চারু। সে বারবার বলে দিয়েছে কালকেই তার দোকানে আনতে স্নেহাকে। পরের দিন স্নেহা আসলো। কি ভারী মিষ্টি মেয়েটা। মলয়ের কাছে শুনেছে এক বাবার একমাত্র মেয়ে সে। বিরাট বড় ব্যবসা বাবার, তবুও মেয়েটার মধ্যে একটু অহংকার নেই। কি সুন্দর কথা বলছে। স্নেহা এসে জানালো, দিদি ভাই, আমি তোমার ফ্যান গো। তুমি যে কি সুন্দর সুন্দর ড্রেস বানাও। তুমি চিনতে পারছো? এই যে গাউনটা আমি পরে রয়েছি, এটাও তোমারই বানানো। তোমার দেওর তো কিছুই দিতে চায় না আমাকে, কিপটে একটা।
সেইবার খুব জোর করছিলাম তোমার হাতের বানানো একটি ড্রেস লাগবে বলে, তখন সমীর মামাকে বলে কিনে দিয়েছিল এটা। ছি ভাই, তুমি একবারও আমাকে বলতে পারলে না? তুমি টাকা দিয়ে কিনে দিলে আমাদের বাড়ির বউকে আমাদেরই দোকান থেকে। এই দোকান তো সবার, আমার একার তো নয়, সবার অধিকার আছে এই দোকানে। আর স্নেহা, তোমার যখন ইচ্ছা হবে তখনই তুমি চলে আসবে, যা ভালো লাগবে নিয়ে নেবে। এরপর তো চলেই আসবে আমাদের বাড়ি। আমি সব শুনেছি, ভালো কাজে দেরি করতে নেই, আমি সব ব্যবস্থা করব তোমাদের বিয়ের। দিদি ভাই, তোমার কথা শুধু এতদিন শুনেছিলাম, তুমি যে সত্যি অনেক ভালো, পুরো মা লক্ষ্মী তুমি। কিন্তু আমার ওই রূপা দিদিকে খুব ভয় লাগে, ওর মুখে শুনেছি খুব রাগী ওই দিদি। না না স্নেহা, তুমি ভুল জানো, পুরোপুরি মাটির মানুষ রূপাদি। তুমি কথা বললেই বুঝতে পারবে, অনেক কষ্ট দিদি চেপে রেখেছে নিজের ভিতর, কখনো কাউকে বুঝতে দেয়নি। যদি জানতে পারতাম কি কষ্ট, তাহলে লাঘব করার চেষ্টা করতাম। কিন্তু দিদি আমাকে বোনের মতো ভালোবাসলেও মনের কথা কখনোই বলে না। তুমি দিদির সাথে কথা বলো, দেখবে খুব ভালো লাগবে। মলয় আর স্নেহার বিয়ের কথা অনেকটাই এগিয়ে গেছে। রূপাদিকে বললে দিদি বলেছিল, আমি তোর পাশে আছি, কিন্তু তুই সব করবি, দোকানের জন্য লোক আছেই। তারপর শাশুড়ি মাকে বলতে গিয়েছিল চারু, তিনি খুব শান্তভাবে বলে দিয়েছেন, তুমি বাড়ির বড় বৌমা, তুমি সব করো দায়িত্ব নিয়ে। আমার বয়স হয়েছে, আমি এত ধকল নিতে পারবো না বৌমা। যদি পারো শৈবালকে একটু জানিও, ও তো বাড়ির বড় ছেলে। চারু যে এই 2 বছরে তেমন কথাই বলেনি ওই মানুষটির সাথে, আসলে সময়ই তো সে পায়নি। এই দোকানটাকে এই জায়গায় নিয়ে আসতে তার কি কম খাটনি খাটতে হয়েছে? কিন্তু এতদিন পর কিভাবে কথা শুরু করবে ওই মানুষটির সাথে? কথা বলার সময় না হলেও প্রত্যেক দিন একটি বার করে সে তার স্বামীর মুখ দেখবেই। ভালোবাসে যে তাকে, ভালোবাসা কি এতই তুচ্ছ তার, যে অন্য কেউ কতটা ভালোবাসলো তার উপর নির্ভর করে সে ভালোবাসবে? সেই দিনের পর থেকে চারু একাই ঘুমায় অন্য ঘরে। 2 বছরের বেশি হতে চললো ওই ঘরে পা দেয় না চারু। ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছে চারু, যাবে কি যাবে না ভাবছে। ঘরের পর্দা দেওয়া, ঘরে ঢুকতে যাবে ঠিক সেই মুহূর্তেই শৈবাল বাইরে বেরোচ্ছিল। দুজনের ধাক্কা লাগলো জোরে, আর দুজনেই পড়ে গেল মেঝেতে। নিচে চারু, উপরে শৈবাল। ক্ষণিকের জন্য সব চুপচাপ, কেউ কোনো কথা বলছে না, শুধু একে অপরের দিকে তাকিয়ে রয়েছে অপলক। মলয়ের কথাতে দুজনের হুঁশ ফেরে। এ বাবা, আমি মনে হয় ভুল সময় চলে এসেছি, যাই বাবা, তাড়াতাড়ি চলে যাই। মলয় তো এই কথা বলে দৌড়ে নিজের ঘরে চলে গেল। আর এরা দুজন তখন কি করবে বুঝতে পারছিল না। এতটা অস্বস্তির মধ্যে পড়েছে দুজনে। চারু ভাবছে, কি ভাবলো মলয়টা কে জানে। আর শৈবাল মনোমুগ্ধভাবে তাকিয়েছিল চারুর দিকে। সত্যি অপূর্ব দেখতে চারুকে, যেন এক স্বপ্নের পরী। চারুই প্রথম নীরবতা ভাঙলো, বলল, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমার, তোমার কি সময় হবে? শৈবাল তো ভীষণই বিস্মিত হয়েছে, চারু তার সাথে কথা বলতে চায়, তাও গুরুত্বপূর্ণ কথা বলল। কি বলবে চারু? ডিভোর্স চাইবে কি তার কাছে? শৈবালের পা থর থর করে কাঁপছে, তবুও সে বলল, কি বলবে চারু, বলো। বলছি যে ভাই একটা মেয়েকে পছন্দ করে, অনেক বছর ধরেই, নাম স্নেহা, বিয়ে করতে চায় ওরা, তাড়াতাড়ি ভাবছি দিয়ে দেব। তোমার কি মতামত? তুমি থাকবে তো সমস্ত কাজে? একটু নার্ভাস ফিল করছিল চারু কথাগুলি বলতে গিয়ে। এত নাম করেছে সে জীবনে, তবু এইখানেই এসে সে আটকে যায়। তার গাম্ভীর্য সে দিদির মতো বহন করতে কিছুতেই পারে না। শৈবালের বুক থেকে যেন পাথর নেমে গেল। সে একটা লম্বা শ্বাস নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি একদম রাজি, তুমি আর আমি মিলে সবটা করবো চারু, ঠিক আছে? কথাটা বলেই নিজেকে কেমন হ্যাংলা মনে হলো শৈবালের। ধুর, কিভাবে বললাম কথাটা, কি ভাবলো কে জানে চারু। চারু তো হা করে তাকিয়ে আছে শৈবালের দিকে। এই প্রথম তার কথা শুনে হাসি পেল চারুর। নিজেকে অনেকটা কন্ট্রোল করে বলল, আচ্ছা ঠিক আছে। তারপর সেখান থেকে চলে গেল চারু। মলয়ের বিয়ের আর মাত্র 2 মাস বাকি। ভীষণ ব্যস্ততা লেগে গেছে লাহিড়ী বাড়িতে। আর হবে নাই বা কেন, বাড়ির ছোট ছেলের বিয়ে বলে কথা। মলয়ের বিয়ে নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড চারু। একমাত্র দেওরের বিয়ে দেবে সে নিজে দায়িত্ব নিয়ে। শৈবালও মনে অনেক আনন্দ নিয়ে এগিয়ে এসেছে ভাইয়ের বিয়েতে। সুমিতা দেবী তো বড় বৌমার উপর সমস্ত দায়িত্ব দিয়ে ঠাকুর দেবতা নিয়েই পড়ে আছেন। রূপাও যতটা সম্ভব সাহায্য করবে বলে কথা দিয়েই দিয়েছে।
অতএব মলয়ের বিয়ে নিয়ে মোটামুটি সবাই এক্সাইটেড। চারুস কালেকশনকে আপাতত সমীর মামা ও স্টাফদের দায়িত্বে রেখে চারু এদিকটা সামলাতে ব্যস্ত। যখন তাকে একান্তই দরকার হচ্ছে তখনই চারু দোকানে গিয়ে সব দিক মোটামুটি সামলিয়ে আসছে। আসলে চিন্তা অনেকটা কম দোকানটাকে নিয়ে, কারণ সেখানে সমীর মামা রয়েছে। খুব বিশ্বস্ত মানুষ তিনি। চারুকে খুব ভালোবাসেন শৈবালের মামা ও মামি। আর ভালোবাসবেই বা না কেন, গ্রামে একটি চায়ের দোকান সামলাতো সমীর। প্রথম কয়েক বছর খুব ভালো চললেও পরবর্তীকালে আশেপাশে অনেক চায়ের দোকান গজিয়ে ওঠায় তার দোকানে বেচাকেনা অনেক কমে গিয়েছিল। আর তখনই তো সেই অভাব থেকে বাঁচিয়েছিল এই চারু আর রূপাই। তাই দোকানটার পেছনে প্রাণ লাগিয়ে কাজ করে এই সমীর। কি করে এই দোকানটাকে আরো উন্নত করা যায় সেই ভেবে। সামনে রবিবার সুমিতা দেবী ছাড়া বাড়ির সবাই মিলে, এমনকি শৈবালের মামা ও মামি স্নেহাদের বাড়ি যাবে বিয়ের কথাবার্তা বলতে। রূপাকে চারু বলেই দিয়েছে, শোনো দিদি, এইবার কিন্তু আমার একটা আবদার তোমাকে রাখতেই হবে, আমি কিন্তু কোনো বারণ শুনবো না। রূপা তো অবাক হয়ে গেছে, কি এমন আবদার রাখার জন্য চারু এভাবে বলছে? আগে তো বল কি আবদার, তারপর আমি ভেবে দেখব। আজও পর্যন্ত তোমাকে আমি কোনো দিনও সাজতে দেখিনি দিদি, সবসময় খুব সাধারণভাবে তুমি চলাফেরা করো। হ্যাঁ, এতেই তোমাকে অপূর্ব লাগে, কিন্তু দিদি আমারও ইচ্ছে করে তুমি আমার দোকানের সেরা শাড়িটা পরবে, তারপর তোমাকে সাজিয়ে দেব। আহা, ভাবলেই কত ভালো লাগছে। ধুর, কি যে তুই বলিস চারু, আমার সাজতে একদম ভালো লাগে না রে। আমি এই সাদামাটা ভাবি ঠিক আছি রে। না দিদি, আমি কোনো কথাই শুনবো না, আর তুমি এখন সাজো না, কিন্তু আগে তো কত সুন্দর সাজতে দিদি। আমি দেখেছি তোমার ঘরে তোমার একটা কলেজের ছবি, কি অপূর্ব সুন্দরী লাগছিল তোমাকে। প্লিজ দিদি, তুমি না করো না। এই রবিবার যখন আমরা স্নেহাদের বাড়ি যাব তখন আমি তোমাকে আমার মনের মতো সাজিয়ে দেব, আর ভাইয়ের বিয়েতেও আমি তোমাকে সাজাবো। প্লিজ দিদি, এই অনুরোধটা রাখো, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা, এইবার চুপ কর, তুই যা বলবি তাই হবে, কিন্তু খুবই অল্প, না হলে কিন্তু আমি রেগে যাব। না না, তোমার রাখতেই হবে না, আমি তোমাকে খুবই সিম্পল ভাবে সাজিয়ে দেব। দেখতে দেখতে রবিবার চলে আসলো। সবাই বাড়ির প্রায় তৈরি। রূপলেখা দেবীকে কি সুন্দর যে লাগছে, তার থেকে চোখ ফেরানোই দায়। চারু চোখে পড়া কাজলের থেকে একটু কাজল নিয়ে রূপার গলার কাছেটাতে লাগিয়ে দিয়ে বলল, তোমাকে যে কি অসাধারণ লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। আমারই নজর লেগে যাচ্ছে, তাই একটু কালো টিকা দিয়ে দিই। আরে আরে, কি করছিস চারু, এইবার কিন্তু মার খাবি। তুই তো এমনিতেই সুন্দর চারু, তাই সবাইকেই তোর সুন্দর বলে মনে হয়। আচ্ছা ছাড় এসব কথা, দেরি কিন্তু অলরেডি হয়ে গেছে, এবার বেরোতে হবে। গিয়ে একটু দেখ সবার হলো কি না। চারু বাইরে বেরিয়ে দেখলো শৈবাল এখনো বাড়ির জামা পরে ঘুরে বেড়াচ্ছে। চারু এখন টুকটাক কথা বলে শৈবালের সাথে, কিন্তু খুবই কম, ওই খুব দরকার পড়লে। কিন্তু এখন তো কথা বলতেই হবে। কিন্তু এখনো কেমন একটা অনুভূতি হয় চারুর, যদি কিছু কটু কথা বলে বসে। তবুও বলল, কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? এমনি দেরি হয়ে গেছে, দিদি কিন্তু এরপরে রাগারাগি করবে। আসলে চারু, আমি কি জামা পরবো সেটাই বুঝতে পারছি না, কখনো এইসব মেয়ে দেখতে যায়নি তো, তাই কোন পোশাক মানানসই হবে কিছু বুঝতে পারছি না, তুমি একটু বলে দেবে আমায়। আসলে ইচ্ছে করে শৈবাল এরকম বলল, এই সুযোগে অন্তত চারুর সাথে একটু কথা তো হবে। চারু তো পড়ে গেল খুবই অস্বস্তির মধ্যে, লজ্জাও লাগছে, অন্যদিকে ভালোও লাগছে। এই প্রথম সে চারুর উপর ছেড়ে দিয়েছে সে কি পোশাক পরবে। চারু বলল, আচ্ছা ঠিক আছে চলো, আমি দেখিয়ে দিচ্ছি। সাদা রঙের একটা শার্ট আর অলিভ রঙের একটা প্যান্ট পছন্দ করে দিয়েছে সে শৈবালের জন্য। শৈবালেরও খুব ভালো লাগছে, কতবার যে তাদের চোখাচোখি হলো ঠিক নেই। একটা অন্যরকম অনুভূতি হচ্ছে আজ দুজনেরই। সবাই মিলে শেষে পৌঁছলো স্নেহাদের বাড়ি। বাড়িতে আছে স্নেহার বাবা মা, ছোট কাকু আর তার 10 বছরের ছেলে। কাকিমা ছেলেকে জন্ম দিতে গিয়েই মারা গেছে। এই হলো স্নেহার ছোট্ট পরিবার। লাহিড়ী বাড়ির সবাই স্নেহাদের বাড়িতে গেলে স্নেহার বাবা মা খুব বিনয়ী হয়ে তাদের বসতে বললেন, কিন্তু স্নেহার বাবাকে দেখে ভীষণভাবে চমকে গেলেন রূপলেখা দেবী। স্নেহার বাবা তার দিকে বারবার তাকাচ্ছেন, হয়তো চেনার চেষ্টা করছেন কোথায় তাকে দেখেছে। হ্যাঁ, এর আগেও তাদের দেখা হয়েছে, সেই কথা মনে করলে রূপা শিউরে উঠছে। এ কোথায় সে আসলো, এদের সম্মুখীন যে তাকে আবার হতে হবে সে কখনো কল্পনাতেও ভাবেনি। তার মানে এই স্নেহাকেও সে আগে দেখেছে। হ্যাঁ দেখেছে তো। স্নেহা তখন কত বছরের হবে, ওই 9-10 বছরের হবে, হয়তো ওর আমার কথা মনে নেই।
প্রায় 15টা বছর কেটে গেছে, এদের সাথে কোনো যোগাযোগ নেই। আর এই বাড়িটা তো ওদের ছিল না, তাহলে কি বাড়ি চেঞ্জ করেছে? তার মানে চারুর মুখে যে শুনেছিল ওর ছোট কাকিমা মারা গেছে ছেলে জন্ম দিতে গিয়ে। আহারে, বাচ্চাটা মায়ের ভালোবাসা পায়নি, কিন্তু কোথায় তারা দেখতে পাচ্ছি না তো। স্নেহার মায়ের কথায় সম্বিত ফিরল রূপার। আপনারাই চা মিষ্টিটা খান, আমার দেওর ছেলেকে নিয়ে সুইমিং ক্লাসে গেছে, এক্ষুনি চলে আসবে, তারপরে কথা শুরু করা যাবে। এর মধ্যে স্নেহার বাবা বলে উঠলেন রূপাকে লক্ষ্য করে, আপনাকে না আমি আগে কোথায় যেন দেখেছি, কিন্তু সঠিকভাবে মনে করতে পারছি না, কোথায় দেখেছি বলুন তো। স্নেহার মা তখন বলে ওঠে, এই শুরু হলো, তোমার তো সবাইকে চেনা মনে হয়, এবার থামো। সবাই বসে আছেন কেন, চা মিষ্টি খান, ওনার কথায় কান দেবেন না, উনি পৃথিবীর সবাইকেই চেনেন। সবাই হো হো করে হেসে ওঠে, শুধুমাত্র রূপা ছাড়া। রূপার যে হাসি পাচ্ছে না, মনটা বড্ড খারাপ হয়ে গেছে তার। রূপার বাবা তখন বলে ওঠেন, হ্যাঁ ঠিকই বলেছেন অমিতা, আমার মনে হয় আমি সবাইকেই চিনি। এখানে বাড়ি করেছি বেশি দিন হয়নি, এসেই মনে হতো সবাইকে চিনি। আসলে আমাদের আগে এখানে বাড়ি ছিল না, সাউথের দিকে ছিল, যাতায়াতের অসুবিধার জন্য ওই বাড়ি বিক্রি করে দিয়ে নর্থের দিকে এসছি। এই যে কথা বলতে বলতে শুভ চলে এসেছে, তোর জন্যই বসে আছি রে, তুই আসবি, তারপরে কথাবার্তা যা বলার বলা হবে বলে সবাই একটু গল্প করছিলাম, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। টুগলু বাবু, দেখো কারা এসেছে, কিন্তু তার আগে যাও বাবার সাথে ফ্রেশ হয়ে জলদি চলে এসো। রূপার পিছনে দাঁড়ানো শুভ আর তার ছেলে, কিন্তু ঘুরে দেখতে পারছে না রূপা। হৃদস্পন্দন যেন বেড়ে গেছে হঠাৎই। শুভ হয়তো তাকে এখনো দেখেনি, কি করে দেখবে? বাকিরা সবাই যে সোফাতে বসে রয়েছে সেখান থেকে তারা সরাসরি শুভকে দেখতে পারছে, শুভ পারছে তাদেরকে দেখতে, কিন্তু রূপলেখার শুভময় একে অপরকে দেখতে পারছে না। শুভ বাকিদের সাথে একটু কুশল বিনিময় করে চলে গেল ফ্রেশ হতে। আর এদিকে রূপার তখন ইচ্ছে করছে ছুটতে বেরিয়ে যেতেই বাড়ি থেকে, কিন্তু পারছে কই, তার যে এখন হাত পা বাঁধা। রাগ কষ্ট যাই হোক না কেন রূপার ভাই মলয়ের জন্য তাকে যে চুপ থাকতেই হবে। মাত্র 5 মিনিটের মধ্যে শুভ আর টুগলু চলে আসলো। সোফাতে বসে সামনের দিকে তাকাতেই মাথা ঘুরে গেল যেন শুভর। এসে কাকে দেখছে? রূপা। সত্যি কে রূপা? কত বছর পর দেখছে সে রূপাকে, এখনো কতটা সুন্দর লাগছে তাকে দেখতে, কিন্তু ও এখানে। তার মানে মলয়ের কি কিছু হয়? হ্যাঁ, স্নেহা তো বলেছিল মলয়ের এক অবিবাহিতা দিদি আছে, খুবই গম্ভীর সে। তাহলে রূপাই মলয়ের দিদি? স্নেহা কি তাকে চিনতে পারেনি? না পারারই কথা অবশ্য, মাত্র 2বারই তো স্নেহাকে নিয়ে গেছে ওর সাথে দেখা করার সময়, ও তো তখন ছোট। না না, কিছু জিজ্ঞেস করা যাবে না এখন, ভাইজির বিয়ে বলে কথা, যদি কোনো সমস্যা হয়ে যায় এই বিয়েতে আমাদের ব্যাপারটা নিয়ে, এর থেকে চুপ থাকাই শ্রেয়। কিন্তু রূপা আমার দিকে তাকাচ্ছে না কেন? তাহলে হয়তো বুঝে গেছে আমি স্নেহার ছোট কাকা, তাই মাথা নিচু করে আছে। আর ও হয়তো এই বিয়ের কথা মাথায় রেখে চুপ করে আছে আমার মতো, কারণ আমি যা করেছি ওর এতক্ষণে আমাকে দেখে রেগে চিৎকার করার কথা, কিন্তু ও করেনি। হয়তো ভাইয়ের কথা চিন্তা করেই। সেই ঘটনার পরে আমি কতবার চেষ্টা করেছি ওর কাছে ক্ষমা চাওয়ার, কিন্তু ও তো আর কোনো যোগাযোগই আমার সাথে রাখতে চাইনি। ওর সাথে একটিবার যদি কথা বলতে পারতাম, আমি যে ওকে এখনো। চারুর কিন্তু সব দিকে নজর। এই বাড়িতে আসার পর থেকে দিদি কেমন যেন ভীষণ রকম ভাবে অন্যমনস্ক হয়ে আছে, আর এই স্নেহার ছোট কাকা আসার পর থেকে তো আরো বেশি। আর এদিকে স্নেহার ছোট কাকাই বা দিদিকে দেখে এরকম অবাক হয়ে গেল কেন? কিছু তো ব্যাপার আছেই, আর এই রহস্যের উদ্ঘাটন আমাকেই করতে হবে। বিয়ের ব্যাপারে প্রায় সব কথাই হয়ে গেল। পাকা কথা মেয়ের বাড়িতেই হয়, কিন্তু চারুদের বাড়ির থেকে যেহেতু আগে এসে দেখে গেল, তাই এই বাড়ি থেকে ছেলের বাড়ি দেখতে গিয়ে একেবারে পাকা কথা বলে বিয়ের ডেট ঠিক করা হবে বলে সবাই সিদ্ধান্ত নিল। বাড়ি চলে আসলো সবাই। চারু লক্ষ্য করেছে রূপা এখনো পর্যন্ত একটা কথাও বলেনি, তাই চারু বাড়ি আসার পর আগে দিদির ঘরে ঢুকলো। দেখলো দিদি জানলার পাশে দাঁড়িয়ে আছে। দিদি বলে ডাকতে রূপা চমকে উঠে পিছন ফিরে তাকাতেই চারু দেখলো রূপার চোখে জল। একে দিদি, তুমি কাঁদছো? আমি জানি তোমার কোনো ব্যক্তিগত ব্যাপারে আমার কথা বলার সাজে না, সেই অধিকারও আমার নেই, কিন্তু দিদি, দুঃখের কথা ভাগ করে নিলে কষ্ট লাঘব হয়। পিছন থেকে চারু শৈবালের স্বর পেল। শৈবালও চলে এসেছে এই ঘরে। দিদি, আজকে আমিও লক্ষ্য করেছি তুমি কেমন চুপচাপ ছিলে। কি হয়েছে দিদি বলো না, আমারও ভীষণ কষ্ট হচ্ছে তুমি কাঁদছো বলে। রূপা আর চুপ থাকতে পারেনি,
হাউ হাউ করে কেঁদে ফেলেছে সে। আর কত সে নিজের গাম্ভীর্য বজায় রাখবে, আর যে পেরে উঠছে না সে। তার মনটা যে ভেঙে পুরো খান খান হয়ে গেছে। চারু গিয়ে জড়িয়ে ধরলো রূপাকে। শৈবাল হাঁটু গেড়ে বসে পড়েছে। দিদিকে সেই প্রথম দেখলো এইভাবে ভেঙে পড়তে। রূপা চোখের জল মুছে বলতে শুরু করলো, কি জানিস তো, সবার ভাগ্যে ভালোবাসা থাকে না রে। ছোটবেলায় মাকে হারালাম, কিছুই বুঝতাম না তখন। বাবা আবার বিয়ে করে আনলো। নতুন মাকে পেয়ে আমি তো ভীষণ খুশি। নতুন মাও আমাকে খুব ভালোবাসতে লাগলো। কিন্তু ওই যে বললাম, আমার ভাগ্যে ভালোবাসা পাওয়া নেই, তাই নতুন মাও বদলে গেল। তারপর বড় হয়ে যখন কলেজে ভর্তি হলাম, তখন পরিচয় হলো এই শুভর সাথে। 2 বছরের সিনিয়র ছিল আমার থেকে। অনেক বছর আমাদের সম্পর্ক ছিল, খুব ভালোই চলছিল সব। শুভ চাকরি পেয়ে গেল সরকারি। আমি তখন সবে এসএসসি দিলাম। সেই সময় শুভর বাড়ি থেকে ওর মা বিয়ের কথা বলতে লাগলো ওকে। শুভ জানিয়েছিল আমার কথা বাড়িতে, কিন্তু ওর মা সব জানার পর সোজা বলে দিল যে বাবা নিজের মেয়ের জন্য সৎ মা নিয়ে আসে, তার মেয়ের সাথে আমি কিছুতেই তোর বিয়ে দেব না। কারণ সেই সৎ মা মেয়েকে নিশ্চয়ই ভালো শিক্ষা দেয়নি, তাই ওই মেয়েকে আমি কিছুতেই বাড়ি তুলব না। আমিও বলে দিয়েছিলাম, আমার বাবার মায়ের সম্পর্কে আমি কোনো খারাপ কথা শুনতে চাই না। সে যতই আমার সৎ মা হোক, তবু তো মা। অল্প দিনের জন্য হলেও সে তো আমাকে ভালোবেসেছে। আমি শুভকে বলেছিলাম বাড়িতে একটু ভালোভাবে বুঝিয়ে বলার জন্য। শুভর মায়ের সাথে আমার কথাও বলিয়ে দিয়েছিল, কিন্তু ওর মা আমাকে যা নয় তাই বলে অপমান করেছিল সেদিন। আমি যে শুভকে খুব ভালোবাসতাম। শেষে শুভকে বলতে বাধ্য হলাম, তুমি যদি রাজি থাকো তাহলে আমরা লুকিয়ে বিয়েও করে নিতে পারি। শুভ সেদিন রাজি হয়েছিল। ভেবেছিলাম বাবাকে যাওয়ার আগের দিন সব বলবো। 2 দিন পরেই আমাদের বিয়ে করার কথা ছিল। কিন্তু যখন আমি বাবাকে বলতে যাব সবকিছু, ঠিক তার আগের মুহূর্তে শুভ ফোন করে জানালো ওর মা নাকি কোনোভাবে আমাদের বিয়ের কথা জেনে ফেলেছে, তাই ওর মা নাকি বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য কাশি চলে যাওয়ার ভয় দেখিয়েছেন। আমাকে যদিও বিয়ে করে তাহলে নাকি কারোর সাথে কোনো রকম সম্পর্ক রাখবেন না উনি। আর ওনার পছন্দ করা মেয়েকে যদি শুভ বিয়ে না করে তাহলে আরো অনেক কিছুই করবেন তিনি। যেহেতু বাড়ি ওনার নামে ছিল তখন, তাই বাড়িটিও কোনো বৃদ্ধাশ্রমে দিয়ে তিনি নাকি চলে যাবেন। এই সব ভয় দেখাচ্ছিলেন তখন ওই মানুষটি। একদিকে মা চলে যাওয়ার কষ্ট, অন্যদিকে ওর জন্য দাদার সম্পত্তি হারাবে, কারণ তখন ওর দাদার এত রমরমা ছিল না। বিশেষ করে দাদার কথা ভেবে শুভ আমাকে না করে দিল। আমি খুব কেঁদেছিলাম সেই দিন। ওর দাদার তখন ছোট ব্যবসা ছিল। সেই দাদার কাছে আমি পর্যন্ত ছুটে গেছি। উনি সত্যি ভালো মানুষ। আমার সামনে ওই দাদা ওনার মাকে ফোন করলেন, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হলো না। যখন আমি কাঁদতে কাঁদতে প্রায় অসুস্থ হয়ে পড়েছি, তখন আমি জানতে পারি এক বন্ধু মারফত ও বিয়ে করে ফেলেছে। বিশ্বাস কর, তারপরে আমি আর এক ফোঁটাও কাঁদিনি। সেই থেকে নিজেকে পুরোপুরি বদলে ফেলেছি। কিন্তু আজ এসে সবকিছু ওলট পালট হয়ে গেল। কেন আবার ওর সম্মুখে হলাম বলতে পারিস? সব কথাই বাইরে দাঁড়িয়ে শুনছিলেন সুমিতা দেবী। তিনি ভাবছেন, এই মেয়ে আমার হয়ে কথা বলেছে তখনও, আর আমি ওই বুড়ির কথা শুনে রূপার সাথে কত খারাপ ব্যবহার করেছি। শুধু ওর সাথে না, প্রত্যেকের সাথে। অহংকারে মাটিতে পা পড়েনি আমার। ওই বুড়ি আমার মাথায় এমন কিছু ঢুকিয়ে দিয়েছিল যে অস্তিত্ব রক্ষা করতে করতে আমি এতটা স্বার্থপর, অহংকারী হয়ে উঠেছিলাম। ছি, আমার মতো খারাপ মেয়ে মানুষ এই পৃথিবীতে নেই। এই বলে কাঁদতে কাঁদতে তিনি ঘরে চলে যান। চারু ও শৈবালের চোখে জল। রূপা বলতে থাকে, তোরা এখন যা, সবই তো শুনলি, এইবার আমাকে একটু একা থাকতে দে। একা থাকলে সবই ঠিক করে নিতে পারবো আমি। শৈবাল বাইরে এসে চারুকে বলে, এতটা ভালোবাসতে পারে কোনো মানুষ কোনো মানুষকে? ওই শুভ বাবুর জন্য দিদি কোনোদিন বিয়েই করলো না। সবকিছুর মূলে ওই স্নেহার ঠাকুমা। বেঁচে থাকলে দেখিয়ে দিতাম ওই বুড়িকে। যা বলেছ, কিন্তু আমার দিদির জন্য খুব কষ্ট হচ্ছে। যদি দিদি আর ওই শুভবাবুর আবার মিল হয়ে যেত, কতই না ভালো হতো। শৈবাল মিনমিন করে বলে ফেললো, কিন্তু তার আগে আমাদের মিল হওয়াটা দরকার। কি কিছু বললে? না না, বলছি যে ঠিকই বলেছ, আগে ভাইয়ের পাকা কথাটা হোক, তারপর দেখছি কি করা যায়। বৃহস্পতিবার স্নেহাদের বাড়ি থেকে সবাই এসেছে। স্নেহাও এসেছে তার ছোট কাকাকে নিয়ে। আজ রূপার বাইরে বেরোয়নি, শরীর খারাপের অজুহাত দিয়ে ঘরে রয়েছে সে। কিন্তু এসে থেকে শুভময় শুধু রূপাকে খুঁজে গেছে। সেই দেখে চারু এক ফাঁকে এসে শুভময়ের কানের কাছে এসে বলে গেছে, কি ব্যাপার, কাউকে খুঁজছেন নাকি? হ্যাঁ,
কই না তো, কিন্তু মনে হচ্ছে আমার। যাই হোক, রূপা দিদি তার নিজের ঘরেই আছে, উপরে গিয়ে প্রথম ডান দিকের ঘরটা। এই কথা বলে চারু হাসতে হাসতে সেখান থেকে চলে গেছে। শুভ মনে মনে ভাবছে, তাহলে কি রূপা সব বলে দিয়েছে? কিন্তু কেন? আর আজও একবারও বাইরে আসলোই না বা কেন? পাকা কথা দেওয়া হয়ে গেছে। 1 মাস পরে জ্যৈষ্ঠ মাসে বিয়ের ডেট ঠিক করা হয়েছে। খাওয়া দাওয়া পর্ব মিটে গেলে শুভ লুকিয়ে লুকিয়ে দোতলায় চলে গেল। চারু দেখেছে শুভকে যেতে, কিন্তু তার সাথে সাথে আর একজনও যে প্রথম দিন থেকে সব লক্ষ্য করে আসছে, মনোময় বাবু, স্নেহার বাবা। সেদিন দেখেই খটকা লেগেছিল মনের মধ্যে। আর তারপরে রূপলেখার শুভর হাবভাব দেখে তিনি নিশ্চিত হয়ে গিয়েছিলেন এই সেই মেয়ে রূপা, যার সাথে তার ভাইয়ের অনেক দিনের সম্পর্ক ছিল। শুধুমাত্র তার মায়ের জন্য বিয়েটা হয়নি। শুভময় দরজার বাইরে দাঁড়িয়ে দেখল কি যেন লিখছে রূপা। আসতে পারি? অনেক চেনা কণ্ঠস্বরে চমকে তাকালো রূপা। শুভ, শুভ তার ঘরে এসেছে, যার সম্মুখীন সে আর হতে চায় না বলে শরীর খারাপের অজুহাত দিয়ে ঘরের মধ্যেই সে রয়েছে, আর সেই মানুষ নিজে এসেছে রূপার সাথে দেখা করতে। এখন কি বলবে আর রূপা? হ্যাঁ, এসো ভেতরে, বসো। দুজনে কিছুক্ষণ নীরব, কেউই বুঝে পাচ্ছে না কোথা থেকে শুরু করবে কথা। শুভময় নীরবতা ভাঙল। সরি রূপা, আমাকে ক্ষমা করে দাও, আমার সত্যি সেদিন কিছু করার ছিল না। এই সব কথা থাক, যা করেছো ভালো ভেবে নিশ্চয়ই করেছো, কিন্তু তোমার ছেলের জন্য আমার খুব খারাপ লাগছে। ছেলেটা মায়ের ভালোবাসা কি বুঝলো না? হ্যাঁ, সে তো ঠিক, কিন্তু বাড়ির সবাই ওকে খুব ভালোবাসে। রূপা, আমার একটা প্রশ্ন ছিল, তুমি বিয়ে করলে না কেন? ভালোবাসা একবারই হয় শুভ, বারবার হয় না। ছাড়ো সব কথা। স্নেহা খুব ভালো থাকবে এই বাড়িতে, মলয় খুব ভালো ছেলে। তুমি এখনো আমায় ভালোবাসো রূপা? আমি এইসব কথা এখন আর বলতে চাই না শুভ, যা হওয়ার হয়ে গেছে। আমি জানি আমি অন্যায় করেছি, আমাকে কি ক্ষমা করা যায় না রূপা? আমরা তো কেউই সুখী হতে পারলাম না জীবনে রূপা। এই ছিল কি আমাদের ভাগ্যে? কেন, তুমি কোথায় সুখী হওনি? তোমার কাছে তোমার নিজের ছেলে আছে, এর থেকে আর কি চাও তুমি? যাই হোক, তুমি এখন যাও শুভ, অনেক কথা তো হলো, এখন কেউ দেখে ফেললে খারাপ ভাববে। শুভ আর কোনো কথা না বলে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। আর রূপা, তার তখন চোখ ফেটে জল আসছিল। আগেও এতটা তার কষ্ট হয়নি। বাড়ি ফিরে যাওয়ার পর মনোময় বাবু শুভকে ডেকে জিজ্ঞেস করলেন, এই কি সেই মেয়ে যাকে তুই ভালোবাসতিস? শুভ ভাবল, তার মানে দাদা সব বুঝতে পেরেছে। কি মুশকিল হলো, স্নেহার বিয়েতে কোনো প্রভাব পড়বে না তো এর জন্য? হ্যাঁ দাদা, কিন্তু বুঝলাম। তুই কি বিয়ে করতে চাস এখন ওই মেয়েকে? শুভ যেন আকাশ থেকে পড়ল। তার দাদা এ কি বলছে তাকে? বিয়ে? কিন্তু দাদা এই বয়সে এসে, তারপর টুবলুও রয়েছে। বিয়ের কোনো বয়স হয় না। আর এই মেয়েকে দেখে খুব ভালো বলেই মনে হয় টুবলুকে নিজের ছেলের মতোই ভালোবাসবে। কিন্তু দাদা, শুধু আমার মত থাকলেই তো হলো না, রূপার মত আছে কিনা সেটাও তো দেখতে হবে। মনে হয় রাজি হয়ে যাবে, তোকে ভালোবেসে বিয়ে পর্যন্ত করলো না। সত্যি মেয়েটা তোকে পাগলের মতো ভালোবাসতো, মাঝখানে মায়ের জন্য সব খারাপ হয়ে গেল। মনোময় বাবু একদিন ফোন করে শৈবালকে বললেন তারা যেন সবাই তাদের বাড়িতে চলে আসে। কারণ জিজ্ঞেস করায় তিনি বলেছিলেন আসলেই জানতে পারবে, কিন্তু রূপা দেবীকে সাথে আনবেন না। চারু আর শৈবাল তো বেজায় টেনশনে পড়লেন, কি কারণ থাকতে পারে তাদেরকে ডাকার পেছনে। পরের দিন চারু, শৈবাল আর মলয় চলে গেল স্নেহাদের বাড়ি। স্নেহাও সেখানে উপস্থিত ছিল। শুভ বাড়ির বাইরে কোথাও গিয়েছিল। নমিতা দেবীও আছেন। তিনি খুব খুশি মুডেই আছেন, কারণ তার স্বামী তাকে গত রাতেই সব বলেছেন। সেই শুনে তো নমিতা দেবী খুবই খুশি, এতদিন পর দুজন ভালোবাসার মানুষ এক হবে ভেবে। মনোময় বাবু সব কথা জানালে মলয় আর স্নেহা যেন আকাশ থেকে পড়ল। ওরা তো এর আগে কখনো শোনেনি, আর তাছাড়া স্নেহারও তেমন একটা মনে নেই আগের কথা। কিন্তু ওরা অবাক হয়ে গেলেও দুজন খুব খুশি হলো। মলয় যেমন তার দিদিকে ভালোবাসে, তেমনি স্নেহাও তার ছোট কাকাকে খুব ভালোবাসে। ওদের সুখী দেখতে পেলে তো এদের সুখী থাকার কথা। চারু আর শৈবাল তো এটাই চেয়েছিল, তাই তাদের কাছে যেন মনে হলো মেঘ না চাইতে জল এসে গেল। তারা এক কথাতেই রাজি হয়ে গেছে, আর বলেও গেছে দিদিকে রাজি করানোর দায়িত্ব তাদের। মনোময় বাবু বলে দিলেন তাহলে ওই ডেটেই ওদের দুজনেরও বিয়ে দিয়ে দেবেন। চারু, শৈবাল আর মলয় খুশি মনে বাড়ি গেল।
কিন্তু শুভময় তাদের ফোন করে জানিয়ে দিয়েছে ওরা যেন কিছু না বলে, সে নিজেই তার সাথে কথা বলে সব জানাতে চায়। পরের দিন শৈবালের অফিস থেকে আসার পথে বৃষ্টিতে ভিজে জ্বর চলে এসেছে। বিছানা থেকে উঠতে পারছে না শৈবাল। অগত্যা চারু গেছে শৈবালের ঘরে, গিয়ে দেখে জ্বরে বেহুশের মতো পড়ে রয়েছে শৈবাল। চারুর ভীষণ কষ্ট লাগলো শৈবালের জন্য। সারাটা রাত প্রায় জলপট্টি দিয়েছে চারু। ভোরের দিকে গিয়ে জ্বরটা কমেছে শৈবালের, একটু হুঁশ ফিরেছে ওর। তাকিয়ে দেখে চারু ঘুমে ঢুলছে, কিন্তু তার মাথায় হাত বুলিয়েই যাচ্ছে। শৈবাল মনে মনে ভাবছে চারুর দিকে তাকিয়ে, মেয়েটি কত ভালো, প্রথম থেকে আমার সব অন্যায় অবিচার সহ্য করে গেছে। আমি সত্যি যোগ্য না চারুর জন্য, অন্য কেউ হলে কবেই আমাকে ছেড়ে চলে যেত। শৈবালকে উঠতে দেখে চারু বলে উঠল, কি ব্যাপার, উঠছো কেন? এখনো সকাল হয়নি, শরীর তো নিশ্চয়ই দুর্বল। কিছু দরকার হলে আমাকে বলো, তোমার এখন উঠতে হবে না। না, কিছু লাগবে না আমার। তুমি তো মনে হয় সারা রাত জেগে আছো, এখন যাও চারু, একটু ঘুমিয়ে নাও। না না, আমি ঠিক আছি, তুমি চোখ বোঝো, অত কথা বলতে হবে না। তুমি কেন এত ভাবো আমার জন্য চারু? আমি তো খুব খারাপ একজন মানুষ, তোমার গায়ে একবার হাতও পর্যন্ত তুলেছি। আমাকে ক্ষমা করে দাও চারু, আমি সত্যি খুব অন্যায় করেছি, আমি তোমার যোগ্যই নই। ধুর, কি যে বলো তুমি। হ্যাঁ, সেই দিন ভীষণ খারাপ লেগেছিল, এটা ঠিক। তুমি আমার গায়ে হাত তুলে ঠিক কাজ করোনি, এটা কোনো সুপুরুষের কাজ নয়। কিন্তু সেই দিনের জন্যই আমি আজ এই জায়গায় পৌঁছতে পেরেছি। দিদি আজ এতটা প্রাণ খোলা হয়েছে, আর যোগ্যতার কথা বলছো, সেই দিক থেকে আমার উপর রাগ করাটা তোমার ভুল কিছু নয়। তোমারও তো কিছু পছন্দ অপছন্দ ছিল, তখন যদি অন্য কেউ তার পছন্দ তোমার উপর চাপিয়ে দেয়, তোমার তো রাগ হওয়াটাই স্বাভাবিক। চারু, আমি যে আর পারছি না, কথাটা বলা আমার ঠিক হবে কিনা জানি না, তবুও বলছি চারু, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ চারু, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বিয়ের পর আমি কোনো মেয়ের দিকে ফিরে তাকাইনি চারু। ওই যে প্রথম প্রথম কথা বলতাম একটা মেয়ের সাথে, তোমরা হয়তো ভুল বুঝেছিলে আমাকে, কিন্তু মেয়েটি একজন সাইকিয়াট্রিস্ট এবং আমার একজন খুব ভালো বন্ধু। আমি যখন খুব ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, তখনও আমায় ডিপ্রেশন থেকে বের করে এনেছে। তাই ফিরে এসো না চারু তুমি আমার জীবনে, আমি সব শুধরে দেব, নতুন করে শুরু করব আমরা। কি বলবে চারু, তার চোখ দিয়ে অঝরে জল ঝরে পড়ছে। সেও যে শৈবালকে খুব ভালোবাসে। ঠিক আছে, সে দেখা যাবে, এখন চোখ বোঝো, আর কোনো কথা নয়। আমি এখন ঠিক আছি চারু, তুমি প্লিজ এইবার ঘরে যাও, একটু ঘুমিয়ে নাও, না হলে কিন্তু আমি রাগ করব। শুভময় ফোন করে রূপাকে বলেছে একটা ক্যাফেতে দেখা করতে। রূপা প্রথমে রাজি হয়নি, কিন্তু অনেক অনুরোধ করার পরে যেতে রাজি হয়েছে রূপা। শুভময় অনেকক্ষণ হয়েছে ক্যাফেতে চলে এসেছে। বসে বসে সে ভাবছে, রূপা অনেক কষ্ট পেয়েছে জানি, কিন্তু আমি বললেও না করতেই পারবে না। এখন থেকে জীবনের সমস্ত সুখ আমি রূপার জন্য এনে দেব, ও যা যা পায়নি। রূপা চলে এসেছে। শুভ যেখানে বসা সেখানে গিয়ে চেয়ার টেনে বসে সরাসরি জিজ্ঞেস করছে সে, কি হয়েছে শুভ, ডেকেছো কেন আমায়? তাড়াতাড়ি বলো, আমার বেরোতে হবে, অনেক কাজ আছে। এই মাত্রই তো আসলে রূপা, এখনই যাওয়ার ব্যস্ততা তোমার? আমাকে এখনো ক্ষমা করতে পারোনি, তাই না রূপা? সমস্ত কিছুর কি ক্ষমা হয় শুভ? ওসব কথা ছাড়ো, তোমার উপর আমার কোনো রাগ নেই, আমি ওসব কথা কবেই ভুলে গেছি। রূপা, আমাকে ক্ষমা করে দাও না গো, তুমি তো জানো আমি কি পরিস্থিতির মধ্যে তখন বিয়ে করতে বাধ্য হয়েছি। আমি যে আর পারছি না রূপা, বাড়ি থেকে দাদা সব বুঝতে পেরে গেছে তুমি সেই মেয়ে। দাদা তোমার বাড়ির সবাইকে ডেকেছিল আমাদের বাড়িতে, আর ওরা আমাদের বিয়ের কথা বলছে। স্নেহার মলয়ও রাজি, শুধু তোমার সম্মতির অপেক্ষা। রাজি হয়ে যাও না রূপা, শেষ জীবনটা না হয় আমরা একসাথেই কাটাই। প্লিজ রূপা, না করো না। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু সে ভুল শোধরানোর সুযোগটা আমায় দেবে না রূপা? রূপা একটুক্ষণ চুপ করে থাকলো শুভর কথায়, তারপর একটু বাঁকা হেসে সে বলল, ভুল? ভুল করেছিলে তুমি? ওটাকে ভুল বলে না শুভ, অন্যায় করেছিলে তুমি আমার সাথে। বাড়ির লোকেদের সাথে ন্যায় করতে গিয়ে তুমি আমার সাথে অন্যায় করেছিলে শুভ। আমার বাড়ির লোকজন আমার বিয়ে নিয়ে এগিয়েছে কারণ তারা আমায় সুখী দেখতে চায়, সংসারী দেখতে চায়। তোমার বাড়ির লোকজনও তাই, এখানে ওদের কোনো ভুল নেই। কিন্তু তুমি শুভ, তুমি কি করে পারলে আমাকে বিয়ের কথা বলতে? তোমার একটুও বাধলো না?
আমি তখন কি অবস্থায় আছি একবারও ভেবেছিলে তুমি? দিব্যি বিয়ে করে নিলে, সন্তানও হলো তোমাদের। আচ্ছা শুভ, আজ যদি তোমার স্ত্রী বেঁচে থাকতো, কোথায় থাকতে তুমি? আজকে স্ত্রীকে নিয়ে ভাইজির বিয়েতে আনন্দ করতে। আমাকে এত সস্তা ভেবেছো তুমি শুভ? তুমি বিয়ের কথা বলবে আর আমি রাজি হয়ে যাব? হাসালে শুভ। যাই হোক, যা বলেছো বলেছো, কিন্তু এরপর আর এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। তোমার বাড়ির লোককে তুমি বুঝিয়ে বলে দিও, আর আমার বাড়িতে বলার জন্য আমি আছি। এই কথা বলে রূপা আর 1 মিনিটও সেখানে না দাঁড়িয়ে চলে গেল সেখান থেকে। শুভ বসে রূপার যাওয়ার দিকে এক নজরে তাকিয়ে রইল। সত্যি রূপা, তুমি বলেই আজ এটা পারলে। আমারই ভুল হয়েছে, এতটা আমি ভেবে দেখিনি। সত্যি তো, যাকে একসময় এত কষ্ট দিয়ে বাড়ির লোকের কথা ভেবে বিয়েটা করে নিলাম, তাকে আবার কাছে পেতে চাই কোন সাহসে? এই জন্যই রূপা, তুমি সবার থেকে আলাদা। আজ ঐতিহ্য প্যালেসে জোড়া বিয়ে। বলুন তো কাদের বিয়ে? স্নেহা আর মলয় তো আছেই, আর আছে চারু ও শৈবাল। হ্যাঁ, রূপা দাঁড়িয়ে থেকে আজ 2 ভাইয়ের বিয়ে দিচ্ছে। চারু আর শৈবাল যে মনের আদান প্রদান করে ফেলেছে সেটা রূপা তাদের দেখে বুঝতে পেরেছিল। আর শৈবালেরও ইচ্ছে ছিল, তাই দিদি ওদের বিয়ের কথা বলাতে এক কথাতেই শৈবাল রাজি হয়ে গেছে। চারু একটু অস্বস্তির মধ্যে পড়ে আবার বিয়ের কথা জিজ্ঞেস করাতে শৈবাল বলেছে, চারু, সেইবার আমি মন থেকে কোনো মন্ত্র না মেনে বিয়ে করেছিলাম, তাই আজ তোমাকে ভালোবেসে আমি আবার বিয়ে করতে চাই। চারু এই কথা শুনে লজ্জায় দিদি রূপাকে জড়িয়ে ধরেছিল। সেদিন রূপা ক্যাফের থেকে বাড়ি আসার পর ঘর অন্ধকার করে শুয়েছিল, কিন্তু সেই প্রথম সুমিতা দেবী তার ঘরে গিয়েছিল। রূপার পাশে বসে রূপার মাথায় হাত বুলিয়ে দিতেই রূপা চমকে উঠেছিল। তাকিয়ে সুমিতা দেবীকে দেখে আরো আশ্চর্য হয়ে গিয়েছিল। ধরফর করে উঠে চোখের জল তাড়াতাড়ি মুছে ফেলেছিল সে। তখন সুমিতা দেবী তাকে বললেন, মারে, আমি জানি আমি কোনোদিনও তোর মা হয়ে উঠতে পারিনি। অন্য সবার মতো আমিও তোর সাথে সৎ মায়ের মতো ব্যবহার করেছি। কি যে হয়েছিল সেই সময়! নিজেকে বড় প্রমাণ করার জন্য সবার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করেছিলাম। ভেবেছিলাম এর ফলে এই বাড়িতে সবাই আমাকে খুব মানবে। তোর বাবা আমাকে বিয়ে করলে কি হবে? তোর মাকে সে ভুলতে পারেনি, আর তাই আরো বেশি করে সেই না পাওয়া থেকে তৈরি হওয়া রাগ আমি তোর উপর দেখাতাম। যদি পারি সেই হতভাগীকে ক্ষমা করে দিস। রূপার থাকতে পারিনি, জড়িয়ে ধরেছিল সে সুমিতা দেবীকে, আর অঝরে কাঁদছিল মেয়েটি। সে যে এই মানুষটিকে মায়ের মতোই ভালোবাসতো। সুমিতা দেবীও তাকে জাপটে ধরেছিল সেদিন। কাঁদতে কাঁদতে বলেছিল, কষ্ট পাস না মা, সবে শুনেছি আমি চারুর কাছ থেকে। মনোময় বাবু ফোন করে জানিয়েছেন তুই এই বিয়ে করতে চাস না। আমরা সবাই তোর পাশে আছি মা, তুই যা চাইবি তাই হবে, কোনো কিছু তোর উপর চাপানো হবে না। হ্যাঁ দিদি, আমরা সবাই তোমার সাথে আছি। আমরা আসলে ভুল ভেবেছিলাম যে তুমি হয়তো শুভময় বাবুকে আবার পেয়ে খুশি হবে খুব, তোমারও একটা সংসার হবে, কিন্তু তুমি যখন চাও না তাহলে তো আর কোনো কথাই থাকে না দিদি। আমরাও তাহলে আমাদের দিদিকে সর্বক্ষণ কাছে পাবো। চারু, মলয় আর শৈবালও চলে এসেছে ঘরে। রূপার চোখে জল। সবাই এই প্রথম সমস্ত মান অভিমান ভুলে একসাথে জড়িয়ে ধরলো একে অপরকে। পুরুত মশাই মন্ত্র পড়ছেন। কি সুন্দর লাগছে চারু আর স্নেহাকে। মুগ্ধ হয়ে দেখছে রূপা। হঠাৎ চোখ গেল শুভময়ের দিকে। শুভ রূপার দিকে অপলক তাকিয়ে আছে। আজকে সত্যি রূপাকে দারুণ লাগছে। চারুই এক ফাঁকে এসে সাজিয়ে দিয়েছে রূপাকে। চোখ সরিয়ে নিয়েছে রূপা। না, তার মনে আর কোনো কষ্ট নেই। তার পাশে এখন সবাই আছে। আর কি চাই তার? সবার ভাগ্যে বিয়ে থাকে না। রূপা বিয়ের মণ্ডপে ওদের মাথায় ফুল ছুঁড়তে ছুঁড়তে ভাবছে, কুছ কুছ হোতা হে তো শুধুমাত্র একটা সিনেমা, তাই অঞ্জলি সেখানে রাহুলের কাছে ফিরে গিয়েছিল। কিন্তু বাস্তব বড় কঠিন। আমার কাছে আমার আত্মসম্মান আগে, এটাই আমার অস্ত্র। সব হারিয়ে ফেলতে পারি আমি, কিন্তু এই আত্মসম্মানটুকুকে নয়। আগের দিনের মতো আজকেও বলছি, অটো কারেক্ট হয়ে কিছু কিছু বানান ভুল হয়ে গেছে। সময়ের অভাবে সেগুলো আমি ঠিক করতে পারিনি, কিন্তু যখন পাঠ করেছি তখন ভালোভাবেই শুধরে পাঠ করেছি। তাই প্লিজ ভুল ত্রুটি মার্জনা করবেন। আর এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টেও জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।